আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনার ভিশন। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গর্ভাবস্থা এই সময়টা যতটা না আনন্দের ততটা না অস্বস্তিকর সময়ও বটে। এর মধ্যে একটি সমস্যা তো মোটামুটি স্বাভাবিক, কিন্তু প্রচণ্ড যন্ত্রণাদায়ক। সেটা কি জানেন? সেটা হচ্ছে চুলকানি সমস্যা গর্ভাবস্থায়। তো এটা নিয়ে অনেক মাই কিন্তু ভয় পেয়ে যান। তারা ভাবেন গর্ভাবস্থায় চুলকানি হচ্ছে, এটা কি কোনো সমস্যা, বিশাল কোনো সমস্যা, এতে কি কোনো বাচ্চার সমস্যা হবে বা বাচ্চা ঠিক থাকবে নাকি? তো এই চুলকানি নিয়ে কিন্তু সবাই মহা বিপদে পড়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গর্ভাবস্থায় এই চুলকানি কেন হয়, কোন চুলকানোটা স্বাভাবিক, আর কখন আপনাকে সতর্ক হতে হবে, এবং ঘরোয়া উপায়ে কিভাবে প্রতিকার করবেন, এবং কখনই বা আপনি ডাক্তারের কাছে যাবেন। তাই বলবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো অবহেলা করা যাবে না। কারণ ছোট্ট একটা অবহেলা কিন্তু পরবর্তী সময়ে মারাত্মক আকার ধারণ করবে। এর থেকে ভালো ভিডিওটা ভালো মতো দেখে নেবেন, যাতে বড় কোনো সমস্যার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আর বকবক না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক। দেখেন আপুরা, গর্ভাবস্থায় কিন্তু বিভিন্ন কারণেই চুলকানি হতে পারে, তবে সেই চুলকানিগুলো প্রাথমিক পর্যায়ে কিছুটা স্বাভাবিক হয়ে থাকে। তার মাঝে একটি চুলকানি হচ্ছে ত্বকে শুষ্ক ভাব এবং টান ধরা। দেখেন, প্রেগনেন্সি অবস্থায় যেহেতু আমাদের অনেকটা ওজন গেইন করতে হয়, অনেকটা মোটা হয়ে যাই আমরা, তাই না? তো এর ফলে কি হয়, আপনার ত্বক মানে আপনার শরীর এবং আপনার পেটে টান পড়ে। পেট যেহেতু বড় হয় বা ফাটে, স্কিন ফেটে সেটা বড় হওয়ার চেষ্টা হয়। তো এর ফলে কি হয়, আপনার ত্বকটা শুষ্ক হয়ে যায়। এছাড়া আপনার পেটে, স্তনে কিংবা উড়াতে আপনার স্কিন ফেটে যেতে পারে, মানে ফাটা বলা হয়। এর ফলে কি হয়, আপনার চুলকানির সমস্যাটা দেখা যায়। তবে কি এটা আসলে একদমই স্বাভাবিক একটা বিষয়। চুলকানির আরেকটা কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন। তো আমাদের প্রেগনেন্সি অবস্থায় তো দুটো হরমোনই বেশি কাজ করে, যেটা হচ্ছে প্রজেস্টেরন হরমোন আর একটা হচ্ছে এস্ট্রোজেন হরমোন। তো এই হরমোন দুটো কিন্তু প্রচণ্ডভাবে যেহেতু বেড়ে যায়, এর ফলে কি হয়, এই হরমোনগুলো তখন আপনার ত্বককে সংবেদনশীল করে তুলতে পারে। এছাড়া আপনার অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে পারে, যার ফলে কি হয়, চুলকানি হয়। অ্যালার্জির কথা বললাম না, এই অ্যালার্জিও কিন্তু চুলকানির আরেকটি প্রধান কারণ। অ্যালার্জি বা বাংলায় সংবেদনশীলতা। আপনি যদি প্রেগনেন্সি অবস্থায় নতুন কোনো কিছু ট্রাই করতে যান, তখনই কিন্তু সমস্যায় পড়েন। যেমন আপনি যদি কোনো নতুন সাবান ট্রাই করেন, তখন আপনার অ্যালার্জি সমস্যা হতে পারে। কিংবা যেহেতু এখন শীতকাল, আপনার লোশনের প্রয়োজন পড়তে পারে। যেহেতু সবসময় লোশন ব্যবহার করতে হয়, তবে শীতকাল স্পেশালি যখন লোশন ব্যবহার করবেন, নতুন লোশন, তখন কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ডিটারজেন্টের সমস্যা হতে পারে, নতুন কোনো ডিটারজেন্ট ইউজ করলে। এছাড়া আপনি যদি দোকান থেকে কিনে এনে কোনো কাপড় না ধুয়ে পরে ফেলেন, তখন কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে। চুলকানির কিন্তু আরেকটা কারণ হচ্ছে আপনার অতিরিক্ত ঘাম আর ফাঙ্গাল ইনফেকশন। ভাইরে, গর্ভাবস্থায় কিন্তু মায়েরা যেহেতু শরীর মোটা হয়, সেহেতু তাদের অতিরিক্ত ঘামও হয়, তাই না? তো এই ঘাম কিন্তু পড়ে যে ফাঙ্গাল ইনফেকশনের কারণ হয়ে দাঁড়ায়। কারণ কি, বিভিন্ন যে প্রাইভেট পার্টগুলো রয়েছে কিংবা বগল রয়েছে, সেগুলোতে কিন্তু ঘাম জমে থাকে। তো ঘাম জমে থাকলে সেখানে যে ইনফেকশন হবে, ফাঙ্গাল ইনফেকশন হবে, সেটা কিন্তু স্বাভাবিক, তাই না? এর ফলে কিন্তু পরে চুলকানিটা অতিমাত্রায় বেড়ে যায়। এছাড়া আরও বিভিন্ন কারণেই আপনার চুলকানি হতে পারে। তো চলুন আপনাদেরকে এখন জানাই যে আপনাদের এই চুলকানিগুলো কিভাবে আপনারা কমাবেন। প্রথমেই বলবো, আপনার ত্বকটাকে আর্দ্র রাখুন, মানে ময়েশ্চার করতে হবে। যেহেতু আপনার স্কিন ফাটা ফাটা থাকতে পারে বা টান টান থাকতে পারে, আর যেহেতু এখন আরও শীতকাল, সেহেতু আপনাকে কিন্তু অবশ্যই ভালো কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। অবশ্যই যেটা আপনি পরিচিত সেটা, নতুন কোনো কিছু ট্রাই করতে গেলেই তখন কিন্তু আবার অ্যালার্জির সমস্যা হতে পারে। এর থেকে বরং আপনি চেষ্টা করতে পারেন নারকেল তেল ব্যবহার করতে কিংবা অলিভ অয়েল তেল ব্যবহার করতে, যেটা কিনা সবচেয়ে নিরাপদ। আর চেষ্টা করবেন অবশ্যই গোসল করার পরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে। তবে আমি বলবো 3 টাইমসই আপনি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও দিবেন, গোসল করার পরেও দিবেন, এবং রাত্রে ঘুমানোর আগেও দিবেন। এতে স্কিনটা হাইড্রেট থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই আপনার পেটে দিতে ভুলবেন না, কারণ পেট কিন্তু অনেক সময় ফেটে যায়, বেশিরভাগ মায়েদেরই।
চুলকানি কমাতে আপনি একটা কাজ করতে পারেন, হালকা কুসুম গরম পানিতে গোসল করে নিতে পারেন। অবশ্যই কুসুম গরম পানি, কোনো অবস্থাতেই গরম পানি না। গরম পানি কিন্তু স্কিনকে আরও ড্রাই করে দেয়, একদম মানে টান টান করে ফেলে, মানে স্কিন কুচকে ফেলে। তাই গরম পানি ব্যবহার করবেন না, হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন। গোসল করার সময় চেষ্টা করবেন আপনার শরীর ভালো করে ঘষে পরিষ্কার করার জন্য। এতে আপনার শরীরে যদি কোনো ডার্ক থাকে বা ময়লা থাকে সেগুলো কিন্তু উঠে যাবে। এছাড়া আপনার চুলকানি কমাতে আপনার কিন্তু আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে সুতি কাপড় এবং কি ঢিলা ঢালা কাপড় পরতে হবে। সুতি কাপড় কিন্তু ঘাম শোষণ করে, যেহেতু প্রেগনেন্সি টাইমেটাতে মানে প্রেগনেন্সি মায়েরা প্রচুর ঘামে, তো সেহেতু ঘামটা শোষণ হওয়া খুবই দরকারি। তো সুতি কাপড় কিন্তু ঘাম শোষণ করে, আর সেটা কিন্তু খুবই দরকারি, কারণ ত্বকটাকে তো শ্বাস নিতে হবে, তাই না? শ্বাস নিতে তো সাহায্য করবে একমাত্র সেই সুতি কাপড়ই। আর অবশ্যই ঢিলা ঢালা কাপড় পরবেন। আর কোনো অবস্থাতেই যে সিনথেটিক বা জর্জেট যে কাপড়গুলো রয়েছে সেগুলো পরবেন না এই সময়টাতে, মানে প্রেগনেন্সির সময়টাতে এগুলো এড়িয়ে চলবেন। প্রেগনেন্সির সময়টাতে কিন্তু সুতি কাপড়ের অনেক ফ্যাশনেবল ড্রেস রয়েছে প্রেগনেন্সি মায়েদের জন্য স্পেশালি। সোশ্যাল মিডিয়াতে ঘুরলে অনেক পাওয়া যায়, এছাড়া মার্কেটে গেলেও পাবেন, তো আপনারা সেগুলো পরতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন সুতি কাপড় পরার জন্য এবং ঢিলে ঢালে কাপড় পরার জন্য। আর একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে চুলকানি কমানোর জন্য কিন্তু আপনারা যে সাবান এবং কেমিক্যালযুক্ত যে সাবানগুলো রয়েছে বা ময়েশ্চারগুলো রয়েছে সেগুলো আপনারা এড়িয়ে চলবেন, কম ব্যবহার করবেন পারলে। কেমিক্যালযুক্ত সাবানের থেকে আপনারা চেষ্টা করবেন যে মাইল্ড যে সাবানগুলো রয়েছে বা ফ্রেগ্রেন্স মুক্ত, মানে স্মেল ছাড়া যে সাবানগুলো রয়েছে সেই সাবানগুলো ইউজ করার জন্য। আর কোনো অবস্থাতেই বেশি ডলাডলি করতে যাবেন না, মানে স্ক্রাব করতে যাবেন না আপনার ফেসে এবং আপনার শরীরে, তাহলে কিন্তু উল্টা আপনার স্কিনটা আরও ড্যামেজ হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা জিনিস হচ্ছে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এতক্ষণ যে কথাগুলো বললাম বা যে টিপসগুলো দিলাম সেগুলো কিন্তু আপনাকে উপর থেকে হাইড্রেট রাখবে বা ভালো রাখবে। ভিতর থেকেও তো ভালো রাখতে হবে, তাই না? ভিতর থেকেও তো স্কিনটাকে ভালো রাখতে হবে। তো সেটা কিন্তু করবে একমাত্র পানি জাতীয় যে খাবারগুলো রয়েছে বা পানি, সেটা কিন্তু আপনাকে ভিতর থেকে হাইড্রেট রাখবে। তাই দৈনিক চেষ্টা করবেন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার জন্য। আর আপনি পানিযুক্ত যে ফলগুলো রয়েছে বা সবজিগুলো রয়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন বেশি করে। তাহলেই দেখবেন আপনার যে চুলকানির সমস্যাগুলো রয়েছে তা থেকে আপনি কিছুটা হলেও আপনার আরাম লাগবে। তো এতক্ষণ তো অনেক কথাই বললাম যেগুলো কিনা আপনাকে ঘরোয়াভাবে আপনাকে চুলকানির সমস্যা থেকে রক্ষা করবে। তো আপনাদের এখন বলবো যে কখন বা কী রকম চুলকানি হলে আপনাকে অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। যদি দেখেন আপনার চুলকানি হঠাৎ করে প্রচণ্ডভাবে বেড়ে গেছে, কোনো অবস্থাতেই আপনার চুলকানি কমছে না, আপনার শরীর ফুলে গেছে, আপনার জায়গায় জায়গায় র্যাশ উঠেছে, জায়গায় জায়গায় ছোট ছোট দানার মতো হয়ে গেছে, তাহলে কিন্তু আর ঘরে বসে থাকা যাবে না। এছাড়া আপনি যদি দেখেন আপনার চোখ এবং আপনার যে স্কিন রয়েছে বা ত্বক রয়েছে সেটা যদি হলুদ হয়ে যায়, এমনকি আপনার ইউরিন মানে প্রস্রাবটাও যদি অতিরিক্ত পরিমাণের হলুদ হয়ে যায়, তখন কিন্তু আর ঘরে একদমই বসে থাকা যাবে না। জলদি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে তখন ডাক্তারের কাছে যেতে হবে। কোনো অবস্থাতেই এই সমস্যাগুলোকে অবহেলা করা যাবে না, এটা একদম মাথায় ঢুকিয়ে রাখবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি চেষ্টা করলাম আপনাদেরকে গর্ভাবস্থায় সবচেয়ে বেদনাদায়ক যে জিনিসটা সেটা হচ্ছে চুলকানি, মায়েদের প্রেগনেন্সি অবস্থায় চুলকানির সমস্যা। তো এই চুলকানির সমস্যা থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন ঘরোয়া উপায়ে এবং কখন আপনি ডাক্তারের কাছে যাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে জানার জন্য এই বিষয় নিয়ে, তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে যখন আরও এরকম দরকারি ইনফরমেটিভ কোনো ভিডিও দিই যাতে সেই ভিডিওটি আপনার মিস না হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের অনাগত সন্তানের যত্ন নিন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।